Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং অধ্যায় ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন নিয়ে আলোচনা করব। ডুয়াল নেচার, দ্বৈত সত্তা কার? ম্যাটার অ্যান্ড রেডিয়েশনের, পদার্থ এবং বিকিরণের দ্বৈত সত্তা নিয়ে আলোচনা করব। দ্বৈত সত্তা, ডুয়াল নেচার মানে দুই রকম রূপ, দুই রকম সত্তা, দুই রকম অবস্থা। কার? পদার্থেরও দুরকম অবস্থা দেখা যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে। আর বিকিরণ বলতে আলো যদি ধরি আমরা, আলোরও দুরকম রূপ দেখা যায়। দুরকম রূপ বলতে কি? তরঙ্গ রূপ এবং কণা রূপ। আলো আমরা জানি আলোক তরঙ্গ, আলো ওয়েভ, লাইট ওয়েভ। কিন্তু প্রমাণিত হয়েছে কিছু কিছু পরীক্ষা শুধু আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, আলোকে আমরা কণা রূপে বিবেচনা করি। নিশ্চয়ই শুনে থাকবে ফোটন কণা, কোয়ান্টা যাকে বলে, বা এনার্জি প্যাকেট হিসেবে ধরা হয়, বা ওয়েভ প্যাকেটও বলা যায় ফোটন কণাকে। তাহলে আলো বা বিকিরণের দুটো সত্তা বা দুটো রূপ রয়েছে। অনুরূপে পদার্থের বা পদার্থ কণিকার দুটো রূপ রয়েছে, কখনো কণা, কণার রূপ, কখনো তরঙ্গের রূপ। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই যে পদার্থ এবং বিকিরণ উভয়েরই দুটি করে সত্তা বা রূপ রয়েছে, তরঙ্গ রূপ এবং কণা রূপ। একেই এক কথায় বলা হয় দ্বৈত সত্তা পদার্থ এবং বিকিরণের। তো পদার্থ এবং বিকিরণের দ্বৈত সত্তা আমরা আলো বা বিকিরণের কণা ধর্ম কোন কোন পরীক্ষা থেকে প্রমাণিত হয়, বা আলো বা বিকিরণ যে তরঙ্গ কোন কোন পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় আমরা জানব। দুই ধরনের সত্তা বা রূপ, দুই ধরনের রূপ রয়েছে কার? আলো বা বিকিরণের মানে রেডিয়েশনের এবং পদার্থ কণা পদার্থ কণার মানে পদার্থেরও দুইটি রূপ রয়েছে, আলো বা বিকিরণেরও দুইটি রূপ রয়েছে। কি কি রূপ? একটা হচ্ছে তরঙ্গ রূপ, আর একটি হচ্ছে কণা রূপ। আলোর তরঙ্গ রূপ প্রমাণ করে কোন কোন পরীক্ষাগুলি? আলোর তরঙ্গ রূপ বা তরঙ্গ রূপের সাহায্যে কোন কোন পরীক্ষাগুলি প্রমাণিত হয়? তোমার নিশ্চয়ই এগুলা নাম শুনে থাকবে বা একটু আধটু জেনে থাকবে। যে আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স, অপবর্তন মানে ডিফ্রাকশন, এবং সমবর্তন পোলারাইজেশন অফ লাইট। এই পরীক্ষাগুলি প্রমাণ করে যে আলো তরঙ্গধর্মী, আলোর ওয়েভ নেচার রয়েছে। আবার কিছু কিছু বিকিরণ বা আলোর পরীক্ষা রয়েছে যেখানে তরঙ্গ দিয়ে আমরা ওই ঘটনাকে ব্যাখ্যা করতে পারি না কোনোভাবেই, সেখানে
লাইটকে বা রেডিয়েশনকে কণা রূপে ধরে তারপরে ব্যাখ্যা করা যায়। যেমন আলোর কণারূপ প্রমাণিত হয় আলোকে যে কণা হিসেবে ধরা হয়, কণার স্রোত, ফোটন কণার স্রোত, আলো না শুধু বিকিরণ, যে কোনো বিকিরণ আলোর কণারূপ প্রমাণিত হয় কোন কোন পরীক্ষার দ্বারা? 1 নম্বর আজকের যেটা মুখ্য আলোচ্য বিষয়, আলোক তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, আলোর মাধ্যমে তড়িৎ ক্রিয়া তৈরি করা, আলোক তড়িৎ ক্রিয়া। আমি বিশ্লেষণ করছি একটু পরে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তারপরে রামন ক্রিয়া, কম্পটন ক্রিয়া, কম্পটন ইফেক্ট যাকে বলে। চার নম্বর ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তু বিকিরণ। ব্ল্যাক বডি রেডিয়েশন। তো এই ঘটনাগুলি বা এই পরীক্ষাগুলি প্রমাণ করে যে আলো আসলে হচ্ছে কণারূপ, আলোর কণা ধর্ম রয়েছে। আর এই পরীক্ষাগুলি প্রমাণ করে যে আলোর তরঙ্গ ধর্ম রয়েছে। তো রেডিয়েশন বা আলো, তার কণা ধর্ম রয়েছে, তরঙ্গ ধর্ম রয়েছে। ঠিক সেরকম ম্যাটার, পার্টিকেল, পদার্থ কণারও দুটা রূপ রয়েছে, তরঙ্গ রূপ এবং কণা রূপ। যেটা বিজ্ঞানী ডি ব্রগলি হাইপোথেসিস, তোমরা শুনে থাকবে হয়তোবা, ডি ব্রগলি প্রকল্প। বিজ্ঞানী ডি ব্রগলি প্রকল্পে কি বলেছেন? যে প্রত্যেকটি পদার্থ কণার স্রোত বা প্রতিটি পদার্থ কণার স্রোত তরঙ্গের ন্যায় আচরণ করে। প্রত্যেকটা পদার্থ কণার স্রোত তরঙ্গের ন্যায় আচরণ করে এবং এই পদার্থ তরঙ্গের, ওই তরঙ্গটাকে পদার্থ তরঙ্গ বলে বা বস্তু তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য সমান তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p। প্রকল্প কেন বলছে? এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না, তবে এটাকে সত্য ধরলে অন্যান্য পরীক্ষাগুলিকে বিশ্লেষণ করা যায় সঠিকভাবে। তো ডি ব্রগলির প্রকল্প বলছে প্রত্যেকটা পদার্থ বা পদার্থ কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে, আর এই তরঙ্গ, যাকে পদার্থ তরঙ্গ বলছে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ইজুকাল টু h/p ইজুকাল টু h/mv। এখানে h কি? h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.625 into 10⁻⁻34 জুল সেকেন্ড। আর m পদার্থের ভর, আর v তার গতিবেগ। mv হচ্ছে ভরবেগ, m হচ্ছে পদার্থ কণার ভর, আর v হচ্ছে কণার গতিবেগ। এখান থেকে আমরা বলতে পারি যে কণা বলছি আবার পদার্থ বলছি, যদি পদার্থ ভর বেশি হয়, আমি একটা পদার্থ, বোর্ডে একটা পদার্থ, এটাও তরঙ্গ ধর্ম রয়েছে,
তবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা যায় না এত ছোট, কারণ এম এর মান যখন অনেক বেশি হবে, ইলেকট্রন প্রোটনের বেলায় এম এর মান নগণ্য, বলতে ল্যামডাটা একটা পরিমাপযোগ্য ভালো মান পাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্যের। কিন্তু যে কোনো একটা বস্তু, ভারী বস্তু, তার তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য হয় না, কারণ এম এর মানটা অনেক বেশি। সেই কারণে আমরা এই ডি ব্রগলি প্রকল্প, ডি ব্রগলি হাইপোথিসিস ইলেকট্রন বা আলফা কণা, প্রোটন কণা এদের বেলাতেই পরিমাপযোগ্য করব। তো যদি মনে করি যে ল্যামডার মান কিরূপ হতে পারে একটা ইলেকট্রনের বেলায়, তাহলে সেটা যদি হিসাব করতে চাই, তোমরা দেখবে যে মনে করলাম ভি বিভব পার্থক্যের দ্বারা গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটা বস্তুরই তরঙ্গ ধর্ম রয়েছে, কিন্তু সেই তরঙ্গ ধর্মটার কতটা তরঙ্গ ধর্ম রয়েছে সেটা একটা ভাবার বিষয়। তো যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তার তরঙ্গ ধর্ম, ক্ষুদ্র ক্ষুদ্র কণাদের তরঙ্গ ধর্ম যথেষ্ট ভালো রয়েছে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। যেমন ভি বিভব পার্থক্যের দ্বারা গতিশীল ইলেকট্রনের গতিশক্তি কি হবে? একটা ইলেকট্রন যদি ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায়, কতটা শক্তি অর্জন করে? ইভি, নিশ্চয় জানো। তাহলে ইভি গতিশক্তি নির্ণয় করে। তো ইলেকট্রনের ভর হচ্ছে এম, যদি বেগ ভি প্রাপ্তি হয় তাহলে অর্জিত গতিশক্তি, ইলেকট্রনের অর্জিত গতিশক্তি কত হচ্ছে? ইলেকট্রনের অর্জিত গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সমান কার সঙ্গে সমান হবে? এই ইলেকট্রনের গতিশক্তি কোথায় পাবে? ইলেকট্রন ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে এই গতিশক্তি ইভির সঙ্গে সমান। হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি। এখানে ক্যাপিটাল ভি হচ্ছে বিভব পার্থক্য, যার দ্বারা ইলেকট্রনটি গতিশীল হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে। এখান থেকে যদি আমরা নির্ণয় করি এম ভির মান কত, এম স্কোয়ার ভি স্কোয়ার বার করি, টুটা ওদিকে গেল আর এদিকে একটা এম দিয়ে গুণ করলাম, তো ওদিকেও করব 2m ইভি বা এম ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট টুয়াইস এম ইভি। কী করতে যাচ্ছি আমি? ইলেকট্রনটা যদি ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে গতিশীল হয়, সেই ইলেকট্রন কণা, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? কারণ কণার তো তরঙ্গ রূপ আছে। ডি ব্রগলির সূত্র অনুযায়ী, প্রকল্প অনুযায়ী, যে একটি ইলেকট্রন যদি ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে গতিশীল হয়, দৌড়ে যায়, তো সেই গতিশীল ইলেকট্রন কণাটার তরঙ্গ দৈর্ঘ্য কত, সেই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এম ভি ইজ ইকুয়াল টু টুয়াইস এম ইভি। আমরা ল্যামডা কি জানি? অতএব ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের কত হবে? অতএব ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে এইচ এম ভি, এম ভি মানে কত? টুয়াইস এম ইভি আন্ডার রুট টুয়াইস এম ইভি। তাহলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই আন্ডার রুট টুয়াইস এম ইভি। এইচ বলতে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.625 into 10 to the power minus 34 joule second, under root 2 m বলতে ইলেকট্রনের ভর 9.1 into 10 to the power minus 31 kg, ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। আর ভি, ভি হচ্ছে বিভব পার্থক্য, তো ভি এর মান জানি না, তো ভিটা এখানে ভি আকারই থাকলো, তাই তো। এখান থেকে যদি আমরা মানগুলো হিসাব করি ক্যালকুলেটরে, তাহলে আমরা পাবো ল্যামডা ইজ ইকুয়াল টু কত?
12.27 into 10 to the power minus 10 divided by root v মিটার। এবার 10 to the power minus 10 মিটার মানে কি অ্যাংস্ট্রম, তাহলে এটা হচ্ছে 12.27 আন্ডার রুট ভি অ্যাংস্ট্রম। তাহলে এতটুকুন তার তরঙ্গ দৈর্ঘ্য হবে। ভি এর মান বসালে রুট করলে কত বিভব পার্থক্যের মধ্য দিয়ে যাচ্ছে সেই মানটা বসালে আমরা ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা পাবো। তাহলে ডি ব্রগলির প্রকল্প অনুযায়ী প্রত্যেকটি পদার্থ কণা তার তরঙ্গ রূপ দেখায়। পদার্থের কণার যে তরঙ্গ তাকে পদার্থ তরঙ্গ বলা হয় বা বস্তু তরঙ্গ বলা হয়। তো বস্তু তরঙ্গ বা পদার্থ তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। পদার্থ তরঙ্গের কি বৈশিষ্ট্য রয়েছে? যে পদার্থ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। কারণ কোন আধানের সঙ্গে বা আধানের থেকে নির্গত হয় না। আধানবিহীন কণার মধ্যেও এই পদার্থ তরঙ্গ থাকতে পারে। 2 নাম্বার আমরা একটু আগে দেখলাম যে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কার উপর নির্ভর করে? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আন্ডার রুট এম ভি, এইচ বাই পি, পি বলতে এম ভি, অথবা ইলেকট্রনের বেলায় আমরা দেখলাম এইচ বাই আন্ডার রুট টুয়াইস এম ইভি। অর্থাৎ পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কার উপর নির্ভর করে? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে বস্তু কণার বা পদার্থ কণার দেখুন আমি কার সঙ্গে উপর নির্ভর করছি? ভরের উপর, গতিবেগের উপর, আর যদি ইলেকট্রন হয় বিভব পার্থক্যের উপর। কণার ভর, বেগ এবং বিভব পার্থক্যের উপর। যদি সেটা ইলেকট্রন হয় তাহলে বিভব পার্থক্যের উপর নির্ভর করছে তার গতিবেগটা। অ্যাকচুয়ালি পদার্থকণের ভর আর বেগের উপর নির্ভর করছে ল্যামডা। 3 নম্বর, শূন্য মাধ্যমে পদার্থ তরঙ্গের বেগ স্থির নয়। আমরা জানি আলোর গতিবেগ শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। গামারের আলোর বেগে চলে, কিন্তু পদার্থ তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে পরিবর্তনশীল, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। পদার্থ তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে স্থির নয়। কার উপর নির্ভর করে? তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আর কি বৈশিষ্ট্য হতে পারে? পদার্থ তরঙ্গের বৈশিষ্ট্য হতে পারে ভি যদি শূন্য হয়, এখানে দেখো ভি যদি নিচের ভিটা যদি শূন্য হয় মানে স্থির বস্তু হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইনফিনিটি। ভি ইকুয়াল টু শূন্য হলে
ল্যামডা ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ যার অস্তিত্ব নেই। সহজ কথায় স্থির বস্তুর ক্ষেত্রে পদার্থ তরঙ্গ কথাটাই প্রযোজ্য নয়, পদার্থ তরঙ্গ প্রযোজ্য নয়। বস্তুকে চলতে হবে, বস্তুটাকে গতিশীল হতে হবে। সহজ কথা, স্থির বস্তুর ক্ষেত্রে পদার্থ তরঙ্গ প্রযোজ্য নয়। এই হচ্ছে কঠিন কঠিন বিষয়। এবার আসছি সহজ ইন্টারেস্টিং আলোচনায়, যাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট সহজ ভাষায় যদি বলি, ফটো মানে আলো, ফোটন থেকে আসছে। সেই ফোটন বা আলো এক কথায় রেডিয়েশন যদি কোনো ধাতুর উপর, ধাতুর পৃষ্ঠের উপর, ধাতুর তলের উপর ফেলা যায়, কাকে? রেডিয়েশনকে, তাহলে কি হবে? ইলেকট্রন নির্গত হবে। সেই ইলেকট্রনকে যদি আমরা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে একটা অভিমুখে গতিশীল করতে পারি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি হবে। তাহলে ঘটনাটা কি হচ্ছে? একটা ধাতব পৃষ্ঠ, এখানে যদি আলো ফেলা যায়, রেডিয়েশন ফেলা যায়, তবে সেই রেডিয়েশনটা কোন রেডিয়েশন? উচ্চ কম্পাঙ্কের নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের, মানে শক্তি বেশি। উচ্চ কম্পাঙ্কের নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের যদি বিকিরণ বা আলো কোনো ধাতব পৃষ্ঠে ফেলা যায়, তাহলে সেই পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলি ধাতব পৃষ্ঠের বাধা অতিক্রম করে বেরিয়ে আসতে পারে। বেরিয়ে আসবে তার গ্যারান্টি নাই, বেরিয়ে আসতে পারে। এই ঘটনাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আর ইলেকট্রনগুলোকে কি বলা হয়? নর্মাল ইলেকট্রন না, ফটো ইলেকট্রন। এগুলোকে বলা হয় ফটো ইলেকট্রন, কারণ আলো ফেলে ইলেকট্রন তৈরি করা হচ্ছে। এই আলোর নিশ্চয় নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই ধাতব পৃষ্ঠের যে ইলেকট্রনগুলি রয়েছে, ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলি, সেগুলি তুলনামূলকভাবে ধাতুর অভ্যন্তরে মাঝখানে যে ইলেকট্রনগুলি রয়েছে তাদের চাইতে কম বাইন্ডিং ফোর্সে রয়েছে। মাঝের ইলেকট্রনটা, মাঝখানে, ধাতুর মাঝখানে যেটা ইলেকট্রন রয়েছে, সেটা সমস্ত তার চারপাশে, তার চতুর্দিকের নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে। ওটা বেশি শক্তিশালী বলে আবদ্ধ, তাই সেই ইলেকট্রনকে বার করা একটু কঠিন। কিন্তু ধাতুর মুক্ত পৃষ্ঠে উপরে যে ইলেকট্রনগুলি রয়েছে, সেগুলো শুধুমাত্র নিচের দিকে আকৃষ্ট হয়ে রয়েছে বন্ধন শক্তি দিয়ে। তাই সেই বন্ধন শক্তির সমান শক্তি যদি কোনোভাবে তার উপরে ফেলা যায়, তাহলে ধাতব পৃষ্ঠের যে বাধা, আকর্ষণ, সেই আকর্ষণ ছিঁড়ে সে বেরিয়ে যাবে। যে ন্যূনতম শক্তি, কমপক্ষে যে শক্তি এই ধাতব পৃষ্ঠের ইলেকট্রনকে দান করলে, বা ইলেকট্রন যে শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠের বাধা অতিক্রম করে বাইরে বেরিয়ে যেতে পারে, তাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। সেই ঘটনাকে বলছে আলোক তড়িৎ ক্রিয়া। আর ইলেকট্রনকে কি বলা হয়? আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন। ইলেকট্রনগুলোকে কি বলে? আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন। তো আলোক তড়িৎ ক্রিয়ার যদি বলি সংজ্ঞাটা কি, তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য
এবং উচ্চ কম্পাঙ্কের বা কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ বা সোজা ভাষায় ডাইরেক্ট আলো বলে দিলে কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে, ধাতুর পৃষ্ঠে যদি পড়ে হলে ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলি ধাতব পৃষ্ঠের বাধা অতিক্রম করে নির্গত হতে পারে। অতিক্রম করে বাইরে নির্গত হতে পারে। নির্গত হবে তার গ্যারান্টি না, নির্গত হতে পারে। এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। এই ঘটনা কি বলে? আলোক তড়িৎ ক্রিয়া। নির্গত হতে পারে কেন বলছি? ইলেকট্রনটা যে বেরিয়ে যাবে, ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠে বন্দী হয়েছিল, বন্ধন শক্তি দ্বারা বন্দী হয়েছিল। সেই বন্ধন শক্তির সমপরিমাণ শক্তি যদি ও না পায় তাহলে সে বেরিয়ে আসতে পারবে না। বেশি শক্তি যদি পাই তাহলে সেটা বেরিয়ে আসতে পারে। এবার মনে করলাম যে ফোটনের শক্তি, এই ধাতব পৃষ্ঠের বন্ধন শক্তি, যাকে আমরা জানবো একটু কিছুক্ষণ পরে, যে কার্য অপেক্ষক বলা হয়। কার্য অপেক্ষক মিনিমাম বা ন্যূনতম যে শক্তি ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলি অর্জন করলে ধাতব পৃষ্ঠের বাধা অতিক্রম করে বাইরে বেরিয়ে যায়, গতিশক্তি থাকবে না। তা মিনিমাম যে শক্তি পেলে ধাতব পৃষ্ঠের ইলেকট্রন বেরিয়ে যাবে, সেই মিনিমাম শক্তি হচ্ছে কার্য অপেক্ষক। সেই শক্তিটা কে দিবে? ফোটনগুলো দিবে। এবার ফোটনের শক্তি যদি কার্য অপেক্ষক অপেক্ষা বেশি হয় তাহলে চান্স আছে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার, কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। তার কারণ ফোটনটা যে শক্তি নিয়ে পড়লো, দেখা যাচ্ছে তার কিছুটা শক্তি শোষিত হয়ে গেল, তার কিছুটা শক্তি ক্ষয়ীভূত হয়ে গেল। ফোটনের শক্তি ইলেকট্রন বার করার শক্তি বেশি ছিল, কিন্তু এখানে কয়েকটা কন্ডিশনের মাধ্যমে সেই শক্তিটা অপচয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, তাই ইলেকট্রন নাও বেরোতে পারে। তবে যখন ঝাঁকে ঝাঁকে ফোটন কণা পড়ে কার্য অপেক্ষক অপেক্ষা বেশি শক্তি নিয়ে, তখন কোনো না কোনো ফোটনের শক্তি ইলেকট্রনকে অবশ্যই নির্গত করবে, তাই আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে পারে। এবার আমরা এখান থেকে কি জানবো? যে কার্য অপেক্ষক, কয়েকটা টার্ম রয়েছে সেগুলো আগে জানবো। কার্য অপেক্ষক অর্থাৎ ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন কি? ওয়ার্ক ফাংশন হচ্ছে ধাতব পৃষ্ঠের কোনো একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠের বাধা অতিক্রম করে বেরিয়ে আসতে পারে, তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন φ0 বলি আমরা, φ0 φ0 বলে। সহজ ভাষায় ইলেকট্রনটা একটা বন্ধন শক্তির দ্বারা ধাতব পৃষ্ঠে আবদ্ধ রয়েছে, বন্দী রয়েছে। ওই সমপরিমাণ শক্তি যতক্ষণ না পাচ্ছে সে নড়বে না, পেলে
সে ধাতব পৃষ্ঠের বাধা অতিক্রম করে বেরিয়ে আসবে। কিন্তু গতিবেগ তখন তার শূন্য হবে, কারণ গতিশক্তির জন্য কোথায় শক্তি পাবে। তাই যে ফোটনটা পড়লো তার সমস্ত শক্তি যদি কার্য অপেক্ষা বেশি হয় এবং ইলেকট্রনকে দান করে, তাহলে ইলেকট্রন কি হবে, কার্য অপেক্ষকের শক্তিটা নিয়ে সে বেরিয়ে যাবে, আর ফোটনের যে বাকি শক্তি পেল সেটা গতিশক্তি হিসাবে বেরিয়ে যাবে, যেখান থেকে আমরা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক যে ইকুয়েশন অর্থাৎ আলোক তড়িতের যে সমীকরণ সেটা উদ্ধার করব। অর্থাৎ মনে করলাম যে একটা ফোটন যার কম্পাঙ্ক নিউ, আমরা ফোটনের বৈশিষ্ট্যগুলো জানব, যে প্রতিটা ফোটনের মানে বা সমস্ত ফোটনের গতিশক্তি বা ভরবেগ সমান হয় না, কম্পাঙ্কের উপর নির্ভর করে। এবং এটাও জেনে রাখো যে একটি মৌলিক বর্ণের আলো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের হয়, নির্দিষ্ট ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের হয়। তাই একক একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন, মনে করলাম নিউ কম্পাঙ্কের ফোটন, নিউ কম্পাঙ্কের ফোটনের শক্তি কত? নিউ কম্পাঙ্কের ফোটনের শক্তি হচ্ছে E = h নিউ। তাই মনে করলাম যে এই শক্তি নিয়ে ফোটন কণা পড়লো, তাহলে ফোটন কণা এই শক্তি নিয়ে পড়ার পরে মনে করলাম যে শক্তি ক্ষয়ীভূত হলো না, শক্তি নষ্ট হলো না, এই শক্তি দিয়ে ইলেকট্রনটি বেরিয়ে যাবে ফটো ইলেকট্রন হিসাবে। তো এই শক্তির মধ্যে কিছুটা শক্তি খরচ হবে বার হওয়ার জন্য, ইলেকট্রনের কার্য অপেক্ষক পরিমাণ শক্তি ইলেকট্রন খরচা করবে শুধু বার হওয়ার জন্য, বন্ধন শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। আর যেটা শক্তি বাকি থাকলো সেই বেঁচে যাওয়া শক্তি গতিশক্তি হিসাবে বেরিয়ে যাবে। যদি সমস্ত এই শক্তি ইলেকট্রন পায় তাহলে বাকি শক্তিটা গতিশক্তি হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ সেই গতিশক্তি হবে সর্বোচ্চ গতিশক্তি, ম্যাক্সিমাম। কিন্তু ফোটনের এই শক্তি পড়ার পরে কিছুটা যদি ক্ষয়ীভূত হয়ে যায় তাহলে বলতে পারবো না যে বাকি শক্তিটা গতিশক্তি হিসাবে ফটো ইলেকট্রন অর্জন করতে পারবে। তাই যদি কোনো শক্তি ক্ষয় না হয় বা সমস্ত শক্তি ইলেকট্রন পেলে ওই ইলেকট্রন সর্বোচ্চ গতিবেগে নির্গত হবে। এবং আইনস্টাইনের যে আলোক তড়িৎ সমীকরণ ফটো ইলেকট্রিক ইকুয়েশন সেটার কিছুই না, একটা ফটো ইলেকট্রনের যে ইলেকট্রনটা বেরোলো তার সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা কি? আলোক তড়িৎ সমীকরণ বলতে আইনস্টাইনের ফটো ইলেকট্রন যেটা বেরোবে তার সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ। শুধু গতিশক্তির সমীকরণ না, বিভিন্ন গতিশক্তি পাবে। একই শক্তির যদি ফোটনগুলো পড়ে, এক বর্ণী আলো যদি ফেলি তবুও প্রত্যেকটা ইলেকট্রন সমান গতিশক্তি পাবে না, কারণ প্রত্যেকটা ফোটন যে শক্তি নিয়ে পড়লো সেটা সমান হলেও কিছুটা এদিক ওদিক খরচা হয়ে যায়, বাকিটা ইলেকট্রন পায়। তো যদি খরচা না হয় তাহলে সম্পূর্ণ শক্তি যদি ইলেকট্রনটা পায়, কার্য অপেক্ষক বাদ দিয়ে বাকি শক্তিটা গতিশক্তি হিসাব নিয়ে বেরিয়ে যাবে। তাই সর্বোচ্চ গতিশক্তি ½ m v² ইলেকট্রনের কি হবে? E পরিমাণ শক্তি মোট পেয়েছিল, φ0 বন্ধন শক্তি ভাঙতে কাজে লেগেছে, তাহলে বাকি শক্তিটা ½ mv² হবে। E বলতে h নিউ আর φ0 বলতে কার্য অপেক্ষক। পরে আমরা জানবো সেটা আবার h নিউ0 হয়, ন্যূনতম কম্পাঙ্ক। নিউকে লেখা যায় hc/λ -φ0। তো এটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ ইলেকট্রনের। কোন ইলেকট্রন? ফটো ইলেকট্রনের। আর এটাকে কি বলা হচ্ছে? আলোক তড়িৎ সমীকরণ। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বা ফটো ইলেকট্রিক ইকুয়েশন।
থ্যাংক ইউ।